বাংলাদেশের মানুষ কি ভুলে গেছেন সেই দিনগুলো? পাসপোর্ট হাতে, ব্যাগ কাঁধে, পেট্রাপোল সীমান্তে দীর্ঘ লাইন, কিংবা কলকাতা বিমানবন্দরে নামার পর পরিচিত কণ্ঠস্বর। ঢাকা থেকে এসেছেন। 2024 সালের 5 আগস্টের পর হঠাৎ যেন বদলে গেল সব। ভিসার জানালা প্রায় বন্ধ, চিকিৎসার জন্য অপেক্ষায় রোগী, কলকাতায় পড়তে যাওয়া ছাত্রছাত্রীরা আটকে, দুই দেশের আত্মীয়তার পথও একই রকম ভাবে আটকে গেল কাগজে। বাংলাদেশের সাধারণ মানুষের প্রশ্ন, আমরা কি তবে শত্রু নাকি প্রতিবেশী? 18 মাস কেটে গেছে, নতুন সরকার বাংলাদেশে আসছে, ভারতের প্রধানমন্ত্রী ফোনে শুভেচ্ছাও জানালেন, নতুন সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে কি এবার খুলবে সেই দরজা, নাকি সন্দেহ আর অবিশ্বাসী এগিয়ে চলবে? প্রিয় দর্শক, আজকে সেই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব। প্রথম কলকাতার আলোচনা বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গে। আর প্রতিদিনকার মতো এই অনুষ্ঠানে আমার সহ আলোচক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক বিশ্লেষক পরমাশিস খোসরায়, আর সঙ্গে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তুমি তো দুদিন আগেও কলকাতার মার্কুই স্ট্রিট, রফি আহমেদ কিদে স্ট্রিট, সাদার স্ট্রিট, সমস্ত এলাকা, যে সমস্ত এলাকাতে বাংলাদেশি পর্যটক ভাই বোনদের পদচারণায় মুখরিত ছিল, গিজগিজ করতো, হোটেলগুলোতে বসার জায়গা দিতে পারতেন না রেস্তোরাঁগুলোর মালিক, নিউ মার্কেট জুড়ে শুধু বাংলাদেশি বাংলাদেশি একটা আবহ ছিল। এখন কি একেবারে শেষ কি দৃশ্য, কি তুমি তোমার খুঁজে পাওয়া সেই সমস্ত যে অনুভূতি, সেগুলো যদি একটু শেয়ার করো আগে আমাদের দর্শকদের সামনে। দেখো, আমি একদম ফুটপাত ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মালিক, পরিবহনের মালিক, কাপড়ের দোকানের মালিক, যাতে তুমিও কম বেশি চেনো, এদের সকলের সঙ্গে কথা বলেছি। হয়তো সাক্ষাৎকার নিয়েছি 5-7 জনের, কথা বলেছি অন্তত 50 থেকে 60 জনের সঙ্গে। তারা প্রত্যেকেই আশাবাদী। এই গত 17-18 মাস যে পরিস্থিতি গেছে, তারা প্রত্যেক ব্যবসাদারেরই অফিসে এখন তো সবার হাতে সেলফোন, খবরাখবর সবাই সবসময় দেখে। তারা খুব উচাটন অবস্থায় ছিল, খুব আশঙ্কায় ছিল। তারা প্রত্যেকেই একটা গন্ধ পায়। মানে বিষয়টা এরকম, হয়তো তাদের কাছে কোনো খবর আছে বা তারা আস্থা রাখছে সরকারের প্রতি, যে ক্রমান্বয়ে ভারত সরকারের তরফে যে পজিটিভ থিঙ্কিং এ এই নির্বাচনের আগে বা পরে প্রধানমন্ত্রীর যে পদক্ষেপ, তারা অত্যন্ত আশাবাদী এবং তারা আশায় বুক বাঁধছে, এক কথায় বলা যায়। কেননা তাদের বক্তব্য হচ্ছে, রফি আহমেদ কিদওয়াই রোড, মির্জা গালিব স্ট্রিট, সাদার সাদার স্ট্রিট, স্ট্রিট, মার্কুই স্ট্রিট, এইসব জায়গার ব্যবসায়ীদের বক্তব্যই হচ্ছে 50 থেকে 60% কিন্তু বাংলাদেশি পর্যটকদের উপর তারা নির্ভরশীল। সেটা যারা বেড়াতে আসে তাদের পাশাপাশি চিকিৎসা করাতে আসে, বিভিন্ন কারণে আসে, ব্যবসায়ীরা আসে। সেই দিক থেকে তারা আশাবাদী যে আমাদের হয়তো আবার সেই সুদিন ফিরতে চলেছে। তারাও একটা মানে কৌশলগত দিক থেকে বলছিল যে তাদের সঙ্গে আমি আগেও কথা বলেছি। তাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশে একটা সঠিক সরকার বা একটা নির্বাচন না সম্পন্ন হওয়া পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে হয়তো কোনো পদক্ষেপ নেওয়া হবে না। মানে বিষয়টা হচ্ছে যে ভিসা দেওয়া হচ্ছিল না যে তা না, কিন্তু পর্যটন ভিসা একদম বন্ধ ছিল। মেডিকেল ভিসা খুব ক্রমান্বয়ে ক্ষীণ মাত্রায় দেওয়া হচ্ছিল। আমাদের পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় 5,000 পর্যটক আসেন, মানে সব মিলিয়ে গড়ে সেটা প্রায় 100-তে নেমে গেছিল। একটু যোগ করছি, তুমি বললে যে 100-তে নেমে গেছিল, সেগুলো শুধুমাত্র ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে সবচেয়ে ব্যস্ততম স্থল সীমান্ত বন্দর। তার বাইরেও 3টি যাত্রীবাহী আন্তর্জাতিক রেল পরিষেবা, মৈত্রী বন্ধন এবং মিতালি এক্সপ্রেস, এই 3টি যাত্রীবাহী ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী ট্রেনও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমার কাছে যা পরিসংখ্যান রয়েছে, বেসরকারি মতে সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া তথ্য, ভারত এবং বাংলাদেশের মধ্যে কাটা সার্ভিস এবং সরাসরি বাস মিলে প্রায় প্রতিদিন 40 থেকে 45টি যাত্রীবাহী বাস ভলভো চলাফেরা করত। এর মধ্যে ঢাকা কলকাতা, কলকাতা ঢাকা রুটের সরাসরি বাস চলতো প্রায় 6টি। সেটি নাবতে এখন মাত্র একটি সরাসরি বাস চলে এবং বেসরকারিভাবে বাস কাটা সার্ভিস গিয়ে দাঁড়িয়েছে হাতে গোনা কয়েকটি, 4 থেকে 5টি। শুধু শুধু যাত্রীবাহী বাস নয়, তুমি জানো যে কলকাতার বুকে বেশ কয়েকটি নামী রেস্তোরাঁ, যে রেস্তোরাঁগুলো মূলত বাংলাদেশি পর্যটকরা এসে তাদের দুপুরের মধ্যাহ্নভোজ, সকালের টিফিন, নাস্তা এবং রাতের খাবার সেখান থেকে
তারা গ্রহণ করতেন, সেই রেস্টুরেন্ট গুলো প্রায় এখন ধুঁকছে। ওষুধের দোকান, চায়ের দোকান, টানা রিক্সা এবং ওই অঞ্চলের 80% অর্থনীতি 18 মাস ধরে এক ঝুঁকির মুখে পড়েছে। এটা কোনোভাবেই অস্বীকার করলে চলবে না, বা আমাদের সহনাগরিক অনেকেই আমি যেহেতু বারবারই ভিসা নিয়ে কথা বলে এসেছি, আমাকে ব্যক্তিগতভাবে অনেক দর্শক বা আমাদের সহনাগরিক আক্রমণ করে থাকেন, কিন্তু পরিস্থিতি পাল্টে যাচ্ছে। কলকাতার ব্যবসায়ীরা কি বলছেন, তারা কিভাবে আশায় বুক বেঁধেছেন, এবং সত্যিকার অর্থেই এই আশার বুক বাঁধার পেছনে তুমি যে যুক্তিগুলো তুলে ধরলে, অবশ্যই তার সঙ্গে আমিও সহমত। আগে শুনে নেই কলকাতার সংশ্লিষ্ট সাধারণ ব্যবসায়ীরা, কয়েকজন পর্যটক এবং কয়েকজন ভারতীয় কলকাতার নাগরিক, তারা ঠিক কিভাবে কিরকম ভাবে আশায় বুক বাঁধছেন, তাদের প্রত্যাশা কি সেটা আগে শুনে নেই, তারপর আলোচনার ভেতরে ঢুকছি আমরা। সলভ হয়ে গেছে, হবে, আশা করি আরো উন্নত হবে। মৈত্রী চুক্তি একটা ভালো হবে, সুন্দর হলে সবকিছু, পরিবহন, ব্যবসা বাণিজ্য, অন্যান্য যাতায়াত, সবকিছুই নিয়ে একটা সঠিক সিদ্ধান্তে আসবে। দুই গভর্নমেন্ট যদি যৌথভাবে পরিচালনা করে, আগের যারা ছিল তারা তো উগ্রবাদী ছিল বলতে গেলে, তারা তো ভারত বিদ্বেষী ছিল। এরা দেখুন কিভাবে, এরা এই গভর্নমেন্ট আজ থেকে 10-30 বছর আগে যারা ছিল তখন ব্যবসা বাণিজ্য সত্যি ভালো হয়েছিল। আবার যেহেতু এসছে, আশা করি ভালোই হবে, দেখা যাক উন্নয়নশীল। আমরা কি চাইবো? আমরা চাইবো যাত্রীরা, প্যাসেঞ্জাররা আসুক, যাতায়াত করুক, ভারতবর্ষের সঙ্গে কানেক্টিং হোক, যত আসা যাওয়া করবে। আমাদের কেন, সবার ব্যবসাই ভালো চলবে। আপনি এই চত্বরে কেন, ভারতবর্ষের ব্যবসা ভালো চলবে, বাংলাদেশেরও ব্যবসা ভালো চলবে, দুবাইরই লাভ। দুজনেই দুজনকে দরকার, বুঝতে পারলেন? অপর কেউ কারো ছাড়া চলতে পারে না, এটা তো সবাইকে দরকার আছে, বুঝতে পারলেন? স্বাভাবিক থাকুক, মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদটা কম থাকুক, এই জিনিসটা সৃষ্টি না করা যায় তাতেই ভালো। দেখুন, যে নতুন যে সরকার এসছে সেই সরকারের থেকে আমরা কোনো কিছুই আশা করছি না, কারণ বাংলাদেশের সরকার বাংলাদেশের জন্যই ভাববে। কিন্তু আমরা যে জিনিসটা আশা করছি, যাতে দুই দেশের সম্পর্কটা পুনরায় আগের মতো হোক, এবং দুই দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্যটা বন্ধ হয়ে যাচ্ছিল বা বন্ধ হয়ে যাওয়ার জায়গায় এসেছিল, সেটা যাতে সচল হয়। এতে প্রত্যেকেরই ভালো হবে, দুই দেশেরই ভালো হবে, ব্যাস এটুকুই চাই। আজকে তো 18 মাস হয়ে গেছে, এই মার্কুজ স্ট্রিটটা মার্কেট তো খুব ভালো ছিল না। এখন যে কালকে নিউজ ঢুকলো বাংলাদেশ, ও খুব একটা ভালো মেসেজ হয়েছে ইন্ডিয়া আর বাংলাদেশ ভিতরে, বুঝছেন তো? এখন যে আছে কি, যে গভর্নমেন্ট এখন বসবে বাংলাদেশ, আমার ইন্ডিয়া গভর্নমেন্ট এক দুখানে যখন বসবে, তখন ইনশাল্লাহ টুরিস্ট ভিসার জন্য একটু কথা হবে। আর এখন ভি কিছু মাস পরে, 1-2 মাস পরে ভি এখন রিলেশন ভালো ছিল। তো দেখুন ঈদ পরে ইনশাল্লাহ একটু মার্কেটটা ভালো হয়ে যাবে, টুরিস্ট ভিসা যখন দিয়ে দেবে আমার গভর্নমেন্টটা, তখন ভালো হয়ে যাবে। না, খুব ভালো। আমি তো ভাবছিলাম কি মাঝখানে যদি কেউ ঢুকে গেল, আমি অনেক লোক শুনেছিলাম কি যখন জামাত চলে আসবে তখন ইন্ডিয়া আর বাংলাদেশটা রিলেশন খুব ভালো থাকবে না। বাট যখন রিলেশন, যে গভর্নমেন্ট ওখান থেকে ইলেকশন জিতে যায়, খুব ভালো কাজ করবে। আমার দেশে ভি ইন্ডিয়া আর বাংলাদেশ একটু খুব ভালো রিলেশন থাকবে। আমি ঢাকা থেকে আসছি। এখন একটা সরকার হলো, এখন আপনার সম্পর্ক ভালো হবে। হ্যাঁ, ভিসাটা যদি একটু নর্মাল হয়, আর একটু লোক আসা যাওয়া করবে। আমার নাম মাহফুজুল হক লিটন, আমি আসছি ঢাকা থেকে, বাংলাদেশ। না, ইনশাল্লাহ এখন যেহেতু সরকার আসছে আর বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাইছে, দুই দেশের সম্পর্ক চমৎকার একটা সম্পর্ক হবে আশা করি। বিএনপির সাথে ইন্ডিয়ার সম্পর্ক অনেক ভালো, আর আমরা যে পাশাপাশি দেশ, আমরাও চাই সম্পর্কটা ভালো থাকুক। আপনারাও আমাদের এখানে যান, আমরাও সাবলীল ভাবে এখানে আসি, আমাদেরও দরকার লাগে এখানে, আপনাদেরকেও দরকার লাগে। সুতরাং আমাদের দুই সম্পর্ক ভালো থাকাটাই সবচেয়ে ভালো, সবার জন্যই ভালো, আমাদের জন্য যেমন ভালো, আপনাদের জন্য ভালো। দেখো পরমাশিস, আমরা শুনলাম আমাদের স্ক্রিনে অনেকেই বললেন যে তাদের প্রত্যাশা যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে, এবং তাদের কষ্টের কথা আমরা তাদের বডি ল্যাঙ্গুয়েজে এবং তারা যে আনন্দে অনেকটা উদ্বেলিত, সেটাও বোঝা যাচ্ছে যে চলমান পরিস্থিতি, যে কালো মেঘ সেটি কেটে যাবে। কিন্তু 2024 সালের রাজনৈতিক অস্থিরতার পর ভারত নিরাপত্তা ও প্রশাসনিক পুনর্মূল্যায়নের কথা বলে যখন বাংলাদেশি পর্যটকদের জন্য নিয়মিত ট্যুরিস্ট ভিসা বন্ধ করে, তখন থেকেই এই অচল অবস্থা তৈরি হয়। তুমি জানো, চিকিৎসা, ছাত্র এবং বিশেষ জরুরি ভিসা সীমিত আকারে চলেছে, তুমি নিজেই সেটি বলেছো, কিন্তু সাধারণ পর্যটকের অবস্থা প্রায় বন্ধ। আর এর ফলে যে প্রভাব পড়েছিল সেটি একটি বড় সেক্টর, আমাদের হাসপাতাল বা মেডিকেল সেক্টর। দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন হাসপাতাল পল্লী কার্যত গড়ে উঠেছিল বাংলাদেশি রোগীদের উপর ভিত্তি করে, আর সেখানে কিন্তু কার্যত হাহাকার। একই সঙ্গে নিউ মার্কেট, গড়িয়াহাট বাজার এবং অবশ্যই বড় বাজার
বাংলাদেশি পর্যটকের জন্য একটি জনপ্রিয় দ্রষ্টব্য। সঙ্গে অবশ্যই রয়েছে আমাদের বাবুদের এলাকা পার্ক স্ট্রিটের হোটেল পাড়া। শুধু তাই নয়, কলকাতার বাইরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং অবশ্যই দিল্লিতেও যে হোটেল ব্যবসা কার্যত থমকে গিয়েছিল, সীমান্ত বাণিজ্য নেতিবাচক প্রভাব পড়েছিল, আজকে প্রত্যেক জায়গা থেকেই কিন্তু এই আশা শোনা যাচ্ছে, তাদের প্রত্যাশার কথা শোনা যাচ্ছে যে ভিসা ব্যবস্থাপনা হয়তো ভারত সরকার আবারও সচল করবে। আদৌ কি তুমি সেটা মনে করো যে বাস্তবিক অর্থে যে ছায়া পড়েছিল নেতিবাচক, সেটি আস্তে আস্তে না একসঙ্গে কাটবে? ভিসা কোন প্রক্রিয়াতে ভিসা ব্যবস্থাপনা আবার স্বাভাবিক হতে পারে? প্রক্রিয়াটা কি কি হতে পারে? তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, আমার মনে হয় যেটা ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে নির্বাচনের আগে, যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারত সরকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যতগুলো খাত আছে, যতগুলো ডেফিনেশন আছে, যে যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো মসৃণ করতে পারবে। তো ভারত সরকারের বিদেশ মন্ত্রক যে কথা বলেছিল, আমার ধারণা সেই কথার বাস্তবিক প্রেক্ষাপটের কিন্তু এক একটা করে ডেফিনেশন, যেটা বাস্তবিকভাবে কিন্তু রূপায়িত হবে বলে আমি আশা করছি। এবং তোমাকে আমি মনে করিয়ে দিতে চাই যে আমি গত 6 মাস আগেও সৈকত নগরী দীঘাতেও গেছিলাম। দীঘাতেও যে হোটেল ব্যবসায়ী আছে, তারাও কিন্তু বাংলাদেশি পর্যটকদের উপরে অনেকটা নির্ভরশীল। মানে অনেকে আছেন বাংলাদেশি পর্যটকরা, তারা বনগাঁ দিয়ে এসে, শিয়ালদা এসে তারা কিন্তু, বা হাওড়া দিয়ে তারা কিন্তু দীঘায় বেড়াতে যেতে পারেন এবং খুব অল্প পয়সায় স্বল্প মূল্যে দীঘা তারা ঘুরে আসতে পারতেন। তো আমি সব স্তরের মানুষের সঙ্গে কম বেশি কথা বলেছি এবং সরকারি পর্যায়েও কম বেশি যোগাযোগ রাখি। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কর্মকর্তারাই বলে থাকেন, সেটা দিল্লি বা কলকাতা সব জায়গাতেই, যে মনে হচ্ছে যে মেঘটা কিন্তু কেটে যেতে চলেছে। কিন্তু শোনো, ওই ভিসা বৈরিতা বিদ্বেষ এগুলো খানিক সময়ের জন্য, এবং এর কোনো বাস্তবিক কোনো অবস্থান বা আস্থা এইসব বক্তব্যের উপরে থাকে না। স্বাভাবিকভাবে সরকারের সঙ্গে সরকারের একটা সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে যখন সম্পর্ক গড়ায় বা এগোয়, তখন দুদেশের মানুষই কিন্তু উপকৃত হয়, এটা সমানভাবে। এবং স্বাভাবিকভাবেই আমার ধারণা ভারত সরকার এই জায়গাতে একটা সদর্থক ভূমিকা নেওয়া ইতিমধ্যে শুরু করেছে, যতটুকু খোঁজখবর রাখছি। এবং বাকিটা তো আমরা দেখতেই পাবো। ভিসার মধ্য দিয়ে মানুষ আবার কলকাতার রাজপথে, বাংলাদেশি পর্যটকরা যেমন ঘুরে বেড়াবে, এখানকার যে হাহাকারের পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাও উঠে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। তুমি জানো, ভিসা বন্ধ হওয়ার আগে, অর্থাৎ আমরা যদি 2022-23 সালের স্বাভাবিক প্রক্রিয়ার কথা বলি, তাহলে ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কিন্তু প্রথম হয়েছিল, দ্বিতীয় যুক্তরাষ্ট্র ছিল, এবং পরবর্তীতে ভিসা বন্ধ হওয়ার পর সেটি আবার যুক্তরাষ্ট্র প্রথম হয় এবং এরপর দ্বিতীয় স্থানে বাংলাদেশ নেমে যায়। যদিও পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থান হলেও পশ্চিমবঙ্গে বিদেশি নাগরিকদের আসার নিরিখে বাংলাদেশি পর্যটকরা এখনো প্রথম রয়েছে। এবং আমরা যেটা জানি যে কোভিড পূর্ববর্তী সময়ে গড়ে প্রতি বছর বাংলাদেশি পর্যটকের কে ভিসা দেওয়া হতো, সেই সংখ্যাটি প্রায় 20 থেকে 30 লক্ষ, এবং সবশেষ 36 লক্ষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে ভিসা ইস্যু হতো। কিন্তু 18 মাসের এই পরিসংখ্যানটি প্রায় তলানিতে নেমে যায়, সংখ্যা তীব্রভাবে নেমে আসে, পর্যটন খাত কার্যত ধাক্কা খায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি সরকারিভাবেও সেগুলো স্বীকার করা হয়েছে, বাণিজ্য মহলও সেগুলো আশঙ্কা করছে যে কলকাতার খুচরো ব্যবসা, চিকিৎসা খাতে প্রায় 25 থেকে 30% পর্যন্ত যে অর্থনীতি, সেটি কিন্তু নিচে নেমে এসেছিল। সুতরাং এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না যে বাংলাদেশি পর্যটক মানে শুধুমাত্র ভ্রমণ, সেটা নয়, বরং এটি আমাদের আঞ্চলিক অর্থনীতির একটি রক্ত সঞ্চালন প্রক্রিয়াও। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি থেকে যে ভারতও তার মানসিকতার দিক থেকে, তার দৃষ্টিকোণ থেকে, একটা বাস্তবিক দিক থেকে, আমরা জানি যে তুমি দেখতেই পাচ্ছ যে ভারত সরকার কিন্তু তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অনেকটাই, প্রায় 100% কিন্তু দৃষ্টিভঙ্গির বদল করেছে। এবং বর্তমান সরকার সেদেশের সাধারণ মানুষ যাদের প্রতি আস্থা রেখেছে, সেটা সম্পূর্ণভাবে ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান সেটাকে অ্যাড্রেস করেছেন। প্রধানমন্ত্রী নিজে আগামীকালের শপথে পৌঁছতে পারছেন না, দেশের লোকসভার সর্বোচ্চ ক্ষমতাশালী যে ব্যক্তি সেই অধ্যক্ষকে পাঠাচ্ছে, দেশের বিদেশ দপ্তরের সেক্রেটারিকে পাঠাচ্ছে, সচিবকে পাঠাচ্ছে। এবং এইসব মানে গতানুগতিক যে বাস্তবিক দৃষ্টিভঙ্গির যে পুনর্মূল্যায়ন করে যে পদক্ষেপ ভারত সরকার নিচ্ছে, এখান থেকে সম্পূর্ণভাবে 100%ই আস্থা রাখা যায় বা বলা যায় যে ভিসা প্রক্রিয়া কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে সম্পূর্ণরূপে চালু হতে যাচ্ছে
আর কিছুদিনের মধ্যেই। সেটা কোন মাত্রায়, কটা ধাপে, কিভাবে, এগুলো সরকার যত কোনো অ্যানাউন্সমেন্ট না করে সেটা আমরা বলতে পারি না। আমরা একেবারে বাস্তবিকভাবে একদম প্র্যাকটিক্যালি আশাবাদী যে এই প্রক্রিয়া কিন্তু খুব দ্রুততার সঙ্গে শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে কিন্তু এমনটাই খবর, অসমর্থিত সূত্রে কিন্তু মিলতে শুরু করেছে। তুমি জানো যে এই নতুন ভিসা যখন চালু হবে, এই সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে, কিন্তু তার আগে আমি যদি বলি যে ভিসা বদলে গেলে, মানে ভিসা আবার চালু হলে আমাদের সরাসরি কলকাতার অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে। কলকাতার বাজারে আবার প্রাণ ফিরে আসবে, হাসপাতাল, মেডিকেল, পর্যটনে তাদের অর্থনৈতিক প্রবৃত্তি বাড়বে, বিমান এবং বাস পরিবহন ব্যবস্থায় যাত্রী বাড়বে, সীমান্ত বাণিজ্যে গতি আসবে এবং মানুষের মনস্তাত্ত্বিক দূরত্ব কমবে। তুমি জানো যে ভিসা মানে আস্থার পুনর্গঠন। এই মুহূর্তে সেটা দুই দেশের কূটনৈতিক পর্যায়ে অত্যন্ত ইতিবাচক ভাবেই আমার মনে হয় গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু বর্তমান চ্যালেঞ্জও রয়েছে, যেটি বলছিলাম, যে চ্যালেঞ্জগুলো কি? নিরাপত্তা মূল্যায়ন, রাজনৈতিক উত্তেজনা এবং পারস্পরিক সন্দেহ। এই বিষয়গুলোকে কিন্তু কোনোভাবেই উপেক্ষা করা যাবে না, কারণ তুমি জানো গত 17 মাসে বাংলাদেশের অভ্যন্তরে যে রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হয়েছে, আমরা এর আগের আলোচনাগুলোতেও বলেছি যে তীব্র ভারত বিরোধিতা বা বলা ভালো ভারতের নীতির বিরুদ্ধে বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে ক্ষোভ এবং উষ্মা রয়েছে। এবং সেই সঙ্গে বলতে দ্বিধা নেই যে এক শ্রেণীর মানুষ তারা ভারতের থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিনির্মাণে উদ্যোগী, এবং যে কারণেই আমরা দেখেছি যে বাংলাদেশের সঙ্গে সরাসরি পাকিস্তানের বিমান যোগাযোগও শুরু হয়ে গিয়েছে। এবং পাকিস্তানের দিক থেকেও খুবই তাৎপর্যপূর্ণ ভাবে হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, স্তব্ধ হয়ে যাওয়া সম্পর্ক, সেটি আবার পুনরুদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। সুতরাং এক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকেও ভিসা প্রক্রিয়া চালু করার আগে ভারত সরকারকে নিশ্চিতভাবে ভাবতে হবে। তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, এখানে বিষয়টা হচ্ছে নিরাপত্তার প্রশ্নটা তো আগেও ছিল, আজ আছে, আগামীতেও থাকবে। ভিসা দেওয়ার ব্যাপারটা, আর যারা ভিসা নিয়ে আসবেন, এটা দেখো দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু শুধু যে কথাটা হাওয়ায় ভাসে তা না, বাস্তবিক কতগুলো স্বার্থ জড়িয়ে থাকে। ভিসা দিলে ভারতেরও লাভ, যারা আসবেন তাদেরও লাভ। নিরাপত্তার ব্যাপারটা তো থাকতেই হবে, মানে এমনকি ভিসা দিচ্ছে আর দৌড়ে অর্ডার দিয়ে চলে আসলো এমন তো নয়। সব ব্যাপারটা চেকিং হয়, নিরাপত্তা, এই সব বিষয় তো থাকবেই। আর খতিয়ে দেখার ব্যাপারটা, বাংলাদেশ কার সঙ্গে বিমান পরিষেবা চালু করলো, কার সঙ্গে কি যোগাযোগ রাখলো, এগুলো তো ভারত সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করছে। ভারত কেন, সবাইকে পর্যবেক্ষণ করছে। এত বড় নির্বাচন হয়েছে, শুধু কলকাতা থেকেই গেছে যে আমাদের 500 কতজন গেছে, তার মধ্যে ভারতীয় সাংবাদিক অন্তত 60 থেকে 63 জন গেছে। তো পর্যবেক্ষণ তো রয়েছে, এটা তো বাস্তবিক, এটা থাকতেই হবে। সেখানে নিরাপত্তার বিষয়টাকে দেখেই ভিসাটা দেওয়া চালু হবে। কিন্তু যেহেতু একটা নির্বাচিত সরকার ছিল না, অন্তর্বর্তী সরকার, নির্বাচিত সরকার এসেছে, বাংলাদেশের মানুষ কাকে চায়, কিভাবে চায়, কেন চায়, সেই আস্থা যাদের প্রতি রেখেছে, অবশ্যই সেই আস্থাটা ধর্মনিরপেক্ষ একটা আস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই তারা জয়টা যেমন পেয়েছে, সেটাকে ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাড্রেস করেছে। স্বাভাবিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একেবারে ধাপে ধাপে বিভিন্ন সেক্টরে যোগাযোগটা বাড়বে বলেই আমার আশাবাদী। এবং নিরাপত্তাটা তো অবশ্যই থাকবে, এটা নিয়ে কোনো, এবং এইটাই 17 মাসের মধ্যেও তো নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এবং ভারত সরকারের বাংলাদেশের উপর আমাদের অন্তর্বর্তী সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি কলকাতায়, দিল্লিতে এসে আমাদের দেশের উপদেষ্টার সঙ্গে, জাতীয় উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। তো নিরাপত্তার আগেও যেমন আলোচনা হয়েছে, আগামীতেও চলবে, এবং নিরাপত্তার দিক থেকে নজর দিয়েই ভিসা প্রক্রিয়াটাকে আরো সরলীকরণ করে আরো বেশি মাত্রায় দেওয়া হবে বলে আমি বিশ্বাস করি। পরমাশি, তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করব, বাংলাদেশ ও ভারত ভূগোলের চেয়েও বেশি কিছু, একটি ভাষা, একটি ইতিহাস, অগণিত আত্মীয়তার সম্পর্ক। ভিসা বন্ধ মানেই মানসিক দূরত্ব। নতুন সরকার, নতুন সুযোগ। এখন সময় বাস্তব পদক্ষেপের। ধাপে ধাপে ট্যুরিস্ট ভিসা চালু করা, এটাই হতে পারে প্রথম আস্থা নির্মাণের পদক্ষেপ। 18 মাসের আবেগ জমেছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ এখন অপেক্ষায়। প্রশ্ন এখন একটাই, কবে খুলবে সেই জানালা? কারণ ভিসা মানে শুধু ভ্রমণ নয়, ভিসা মানে সম্পর্কের শ্বাস। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর হ্যাঁ, এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে বা কোন মন্তব্যের সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত,
সেটি মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আর এই চ্যানেলে নতুন আজকেই এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে তবে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইবও করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার।